হ্যালো ফ্রেন্ডস, আমি রাজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার ডায়েরির এই প্রথম পাতায়। ভালোবাসা, এই নামটি কি অদ্ভুত, তাই না? এই নামটি সমাজের চোখে এক অপরাধ। টু ফল ইন লাভ ইন আওয়ার কান্ট্রি ইজ লাইক আ কার্স। এখানে কাউকে ভালোবাসা মানে সমাজের চোখে একটি পাপ, বা বলতে পারো এমন একটি অপরাধ যেটাকে কখনো ক্ষমা করা যায় না। আমি আমাদের এই চ্যানেলে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার গল্প তুলে ধরব। এই চ্যানেলটা আপনাদের সবার কাছে একটা মাধ্যম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে আপনারাও আপনাদের ভালোবাসাকে সব দিন বাঁচিয়ে রাখতে পারবেন। তাই আপনারা সবাই নিজেদের ভালোবাসার গল্প আমাদেরকে লিখে পাঠান, আর আমরা সেটাকে আমাদের ভালোবাসার ডায়েরিতে তুলে রাখব এবং আপনাদের ভালোবাসাকে সব দিন বাঁচিয়ে রাখব। চলুন তাহলে শুরু করা যাক আজকের লাভ স্টোরি। এই চ্যানেলের প্রথম গল্পটা আমি আমার নিজের জীবনের গল্পটা দিয়েই শুরু করছি। এখানে আমি নামগুলো ছদ্মনাম হিসেবেই ইউজ করছি আপাতত। পরে কোনো একদিন আপনাদের কাছে লাইভ এসে আমি সব কিছু রিভিল করব। ততদিন পর্যন্ত ছদ্মনামই থাক। এই সময়টা ছিল তখনের, যখন আমি কলেজে পড়তাম। পড়াশোনায় একজন মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। ব্যাস পড়াশোনা, টিউশন আর কলেজ এইসব করেই দিন পার হতো। যদিও কলেজ বেশি যেতাম না, কিন্তু টিউশনটা প্রায়ই যেতাম। বন্ধু বলতে শুধুমাত্র ছেলেরা থাকতো। যখন টিউশন শুরু করি তখন আমাদের সাথেই কিছু মেয়েও সেই টিউশন শুরু করেছিল। আর তাদের মধ্যে একটা মেয়ে ছিল যার নাম অপর্ণা। সেই মেয়েটিও পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। আমাদের টিউশনে ওকে সবাই কলেজ টপার বলেই ডাকতো বা জানতো। আমাদের তখন প্রত্যেক দিন টিউশন হতো, তাই আমরা সকলেই আসতাম। বলে রাখি, মেয়েটির বাড়ির লোকগুলো ছিল খুবই স্ট্রিক্ট। যেমনটা প্রত্যেক প্রেমের গল্পতেই হয়, মেয়ের বাবা মানেই তো ভিলেন। সেই মেয়েটির সাথেও তার একজন দিদিও আমাদের টিউশনে আসতো। তারা দুজনেই কোনো ছেলের সাথে কোনো রকম কোনো কথা বলতো না। যদি কখনো তাদের দুজনেরই টিউশন ছুটি হয়ে যেত, তাহলে তাদের মধ্যে কেউ একজন ব্যাস আমার কাছ থেকে নোটস চাইতো। আমাদের কথাবার্তা বলতে শুধুমাত্র নোটস দেওয়া নেওয়া, আর কিচ্ছু না। হয়তো কোনো মাসে একদিন কথা হতো, আর কোনো মাসে হতোই না। এইরকমভাবেই আমাদের প্রায় 1.5 বছর পার হয়ে যায়। অর্থাৎ কলেজের 3টা সেমিস্টার আমরা কমপ্লিট করি। তার 6 মাস পর, অর্থাৎ 4th সেমিস্টারের এক্সামের সময়, আমাদের একটা সাবজেক্ট ঠিকভাবে তখন কমপ্লিট হয়নি। আর সেটা কমপ্লিট করতে গিয়ে আমাদেরকে ওদের হেল্প নিতে হয়, আর ওদেরকেও আমাদের হেল্প নিতে হয়। ঠিক তখন ফার্স্ট টাইম আমরা সময় কম থাকার কারণে হোয়াটসঅ্যাপে মেসেজ করি। তখন থেকেই বলতে পারো আমাদের ফ্রেন্ডশিপ শুরু। আমরা একে অপরকে নোট সেন্ড করতাম, কারণ সময় খুব সীমিত থাকায় আমরা পার্ট বাই পার্ট ভাগ করে নিতাম, যে এই পার্সের নোটগুলো তোরা বানা আর এই পার্সের নোটগুলো আমরা বানাচ্ছি। এরকমভাবে করলে আর কি তাড়াতাড়ি কমপ্লিট করা যেত। তারপর এক্সাম দিয়ে আসার পর এক্সাম কেমন হলো না হলো, বা কোশ্চেন কেমন এসেছিল, এইসব নিয়ে আমরা কিছুক্ষণ, মানে ওই 5-7 মিনিট মতো কথা বলতাম। এরকমভাবেই আমরা একে অপরের সাথে হালকা হালকাভাবে অ্যাটাচড হতে শুরু করি। এইরকমভাবে আমাদের সমস্ত এক্সাম খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়। শেষ এক্সামের দিন আমি রীতিমতো বাড়ি এসে তাকে মেসেজ করি জানার জন্য যে এক্সাম কেমন হলো। কিন্তু আমি লক্ষ্য করি যে তার হোয়াটসঅ্যাপের ডিপি বা আমি যে মেসেজটা সেন্ড করেছি সেটা ডবল টিক হয়নি। অনেকক্ষণ আমি অপেক্ষা করি, এই ভেবে হয়তো ডেটা অন নেই, তাই ডাটা অন করলেই হয়তো আমি সব কিছু দেখতে পাবো। এইভাবে প্রায় 4-5 ঘন্টা পার হয়ে যায়।
তখন আমার আর বুঝতে বাকি থাকে না যে সে আমাকে ব্লক করে দিয়েছে। আমি কারণ না জানতে পেরে তার উপর অনেক রাগ করি, আর ঠিক করি টিউশনে কোনো রকম কথা বলবো না, আর প্রয়োজন যতই পড়ুক না কেন ওদের কাছ থেকে আমি আর কোনো দিনও নোটস চাইতে যাব না। আমি রাত্রের খাবার খেয়ে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখনই মোবাইলে ওর মেসেজ আসে। মেসেজটা দেখে আমার ওর প্রতি রাগও হয়, আবার অনেক খারাপও লাগে। সেই মেসেজে লেখা ছিল, সরি দাদা, তোর নাম্বারটা ব্লক করে দিয়েছিল, তাই আমি আবার তোর নাম্বারটা ব্লক করে দিচ্ছি। আসলে দাদা রেগুলারই আমাদের মোবাইল চেক করে, আর কোনো ছেলের নাম্বার এই মোবাইলে রাখতে দেয় না। যদি তোর কিছু নোটস প্রয়োজন হয় আমাদের টিউশনের যে গ্রুপ আছে সেখানে মেসেজ করিস, আমি তোকে দিয়ে দেব। আর যদি চাস তাহলে নর্মাল টেক্সট মেসেজ করতে পারিস, কিন্তু সেটা রাত 7টা থেকে 8টার মধ্যে। এই সময় ফোনটা আমার কাছে থাকে। ব্যাস, এই মেসেজটা দেখে আমার অনেক খারাপ লাগে ও কষ্টও হয়। ততদিন একটু একটু কথা বলায় আমি প্রায় অনেকটাই অ্যাটাচড হয়ে গিয়েছিলাম। তাই রাগে আমি ওকে বলি, ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিকই করেছে, ব্লক করেছে, নাম্বার রেখে কি হবে। এটা বলে আমিও তাকে বাই করে দিই, এটা ভেবে যে হয়তো এটাই আমাদের লাস্ট মেসেজ। কিন্তু তারপর একদিন আমি দেখি আবার ওর মেসেজ এসেছে। তার সাথে কথা বলে জানতে পারি সে তখন তার মামা বাড়িতে, সেখানে তার ফোন চেক করার কেউ নেই, তাই সে আমাকে মেসেজ করেছে। সেদিন প্রথমে আমি রেগে কথা বললেও আস্তে আস্তে আবার আগের মতো কথা বলতে শুরু করি আমরা। সে আমাকে বলে, আমি কালকে বাড়ি যাব, তাই ততক্ষণ পর্যন্ত তোর নাম্বারটা আনব্লকই থাকবে, তোর যখন ইচ্ছা হবে তুই মেসেজ করতে পারিস। এটা শুনে আমি খুবই খুশি হই, কিন্তু সেটা ছিল খুবই সাময়িক। সেদিন প্রথম আমাদের অনেকক্ষণ পর্যন্ত কথা হয়, প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। তার পরের দিন ও বাড়ি আসার আগে আমাকে বলে দেয় যে এবার আমি বাড়ি যাচ্ছি, তাই এখন আমাকে তোর নাম্বারটা ব্লক করতে হবে। এটা শুনে আমি আবার দুঃখিত হই, কিন্তু সাথে ও সেটাও বলে যে যখন আমার কাছে মোবাইল থাকবে তখন আমি তোকে আনব্লকই রাখবো, তাই যখন তুই আমার ডিপি দেখতে পাবি বা আমাকে অনলাইন বা লাস্ট সিন দেখতে পাবি তখন তুই আমাকে মেসেজ করতে পারিস। এটা বলে সে আমাকে ব্লক করে দেয় এবং সে তারপর হয়তো তার বাড়ি চলে যায়। এইভাবে আমাদের তখন কথা বলা চলতো, আর সে দিনে হয়তো 5 থেকে 6 বার ব্লক ও আনব্লক করত। আর এত সব কিছুর পরেও আমাদের কথা বলা কিছুতেই কমে না। সে সব রকম ঝুঁকি নিয়েও আমার সাথে কথা বলা চালিয়ে যায়। তার আবার এক ভাই ছিল যে সব সময় অ্যাপের টাইমিং চেক করত, অর্থাৎ কোন অ্যাপটি কতক্ষণ ইউজ হচ্ছে সেটা দেখতো সে সেটিংসে গিয়ে, এবং দিনে কতবার অনলাইন বা অফলাইন আসছে সেটা পর্যন্ত সে প্রায়ই চেক করত। আর যখনই তার ফোন চাওয়া হতো তখনই তাকে তার ফোনটা দিয়ে দিতে হতো চেক করার জন্য, কারণ দিব না বললেও হাজার রকমের প্রশ্ন, কেন দিবি না, কি এরকম আছে ফোনে, আরও নানা রকম। আর এইভাবেই চুপি চুপি ব্লক আনব্লকের মধ্য দিয়ে আমাদের কথা বাড়তেই থাকে। ওদের বাড়ির যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমরা বেশি কথা বলতাম। তখন আমাদের পড়াশুনোকেও আমরা প্রায় শিখেই তুলে দিয়েছিলাম। তাদের বাড়িতে রাত 10টা পর্যন্ত টিভি চলতো। এরা দুই বোন ততক্ষণ টিভি না দেখে মোবাইল দেখতো। তখন কেউ তো মোবাইলের দিকে নজর দিত না যে কি দেখছে না দেখছে। ও কিন্তু একটু চালাকি করে আমার সাথে সব দিন কথা বলে এসেছে। ও একটা ব্যাকগ্রাউন্ডে সিরিয়াল চালিয়ে দিত আর আমার সাথে হোয়াটসঅ্যাপের বাইরে থেকে কথা বলতো।
তাতে তার দুটো লাভ হতো। এক, তার ভাই যখন মোবাইলটা চেক করতো তখন হোয়াটসঅ্যাপে টাইম স্পেন্ডটা দেখাতো না, আর যদি সে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতো তাহলে অনলাইনও দেখাতো, সাথে ওই অ্যাপটাতে কতক্ষণ টাইম স্পেন্ড করেছে সেটাও দেখাতো। আর বেশিক্ষণ অনলাইন পেলেই একে ঘরে বকুনি খেতে হতো। তাই সে আমার সাথে বাইরে থেকেই কথা বলতো, আর ব্যাকগ্রাউন্ডে সিরিয়াল চলতো, তাই সামনাসামনি সবাই ভাবতো ও সিরিয়াল দেখছে। এইভাবেই নানান সমস্যার মধ্য দিয়েই আমরা কখন একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম আমরা কেউই বুঝতে পারিনি। ও আমাকে সব দিন বলতো আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ লাভ ম্যারেজ করেনি, তাই আমাদের সম্পর্ক যেন শুধুমাত্র বন্ধুত্ব পর্যন্তই থাকে, তার থেকে বেশি যেন কিছুতেই না হয়, না হলে হয়তো সেইটুকুটাও আমি রাখতে পারবো না। আর সেই ভয়ে আমিও ওকে কিছুই বলতে পারিনি। সবসময় ওই ভয়টাই আমি পেতাম, এর থেকে বেশি কিছু বলতে চাইলে যদি আমাদের আর কথাই না হয়, কারণ আমরা দুজনেই গ্রামের পরিবেশ থেকে বিলং করতাম। আর গ্রামের সমাজই সব। তোমরা এই গল্প থেকে আস্তে আস্তে সব বুঝতে পারবে। যদিও আমাদের দুজনের টাইটেল আলাদা ছিল, অর্থাৎ আমি ছিলাম জেনারেল ক্যাটাগরির, ও ছিল ওবিসি। টাইটেল যদি এক হতো তাহলে হয়তো এতটা অসুবিধাতে পড়তে হতো না আমাদের, কিন্তু এই টাইটেল বা এই ভালোবাসার ব্যাপার তো আমাদের হাতে থাকে না। তাই তারপর একটু একটু করে আমাদের ভালোবাসা আরও গভীর হতে শুরু করে। তারপর আসে 5ই সেপ্টেম্বর। আমাদের টিউশনে আমরা দুজনেই পুরো প্ল্যানিং করে টিচার্স ডে পালন করি, অনেক আনন্দ ফুর্তি করে। সেটা কিভাবে করব না করব আমরা অনেক দিন আগে থেকেই ভাবা শুরু করে দিই। এখনও কিন্তু বলে রাখি, আমাদের শুধু বেস্ট ফ্রেন্ড পর্যন্তই সম্পর্ক এগিয়েছিল। এখনও আমরা ভালোবাসাতে পৌঁছাইনি, বা এখনো পর্যন্ত কেউ কাউকে প্রপোজ করা হয়নি। এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে নিজেদের বেস্ট ফ্রেন্ড হিসেবেই ধরে কথা বলতাম। তাই আমরা সেই টিচার্স ডেটা খুব ভালো করে নিজের মতো করে পালন করি, এইটা ভেবে যে জানি না আমরা দুজনে একসাথে আর কোনো দিন এইভাবে কোনো কিছু পালন করতে পারবো কি না, এভাবে একসাথে কোনো কিছুর আনন্দ করতে পারবো কি না। তাই আমরা আরও ঠিক করি এই টিচার্স ডেতে আমরা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কিছু ফটো তুলব। তাই আমরা ক্যামেরা পর্যন্ত বুক করি। কিন্তু টিচার্স ডের দিন আসার সময় ও আমাকে মেসেজ করে বলে দেয় যে ওর দিদি নাকি বাড়িতে বলে দিয়েছে যে আমি তোর সাথে কথা বলেছি। আপনাদেরকে বলে রাখি, টিচার্স ডের আগের দিন যখন আমরা আমাদের রুমটা সাজাতে ছিলাম তখন আমি ব্যাস ওকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে সাজানোটা কেমন লাগছে, আর সেই কথাটার উত্তরটা দেওয়ার সময় তার দিদি শুনেছিল, সেটা সে বাড়িতে গিয়ে বলে দেয়। তাই টিচার্স ডের দিন আসার সময় তাদের বাড়িতে তাকে ভালোভাবে বলে দেয়, যাচ্ছ যাও, কিন্তু যেন না শুনি যে কোনো ছেলের সাথে কথা বলেছ বা কোনো ছেলের সাথে ফটো তুলেছ। তাই সে মেসেজ করে বলে আমাদের একসাথে ফটো তোলা হবে না। একসাথে অর্থাৎ পাশাপাশি দাঁড়িয়ে। আলাদাভাবে কোথাও 1 মিনিটের জন্য ওর যাওয়ার ক্ষমতা ছিল না, কারণ তার দিদি সবসময় তার পাশেই থাকতো আর তার সাথেই থাকতো। তাই তার কাছ থেকে ওই মেসেজটা পেয়ে আমি একটু দুঃখিত হই। তারপর ভাবি দেখাই যাক, যা হবার হবে। কিন্তু পরে ফটো তোলার সময় আমরা দুজন পাশাপাশি না দাঁড়াতে পারলেও ফটো তুলেছিলাম এমনভাবে যেখানে স্যার মিডিলে ছিল, আমরা দুজন দুপাশে ছিলাম। এইভাবে আমাদের কথাবার্তা চলতে থাকে এবং ফ্রেন্ডশিপ দিনের পর দিন বাড়তে থাকে। তারপর একদিন আমার সব থেকে দুঃখজনক একটা খবর আসে। ওর বাড়িতে নাকি ঠিক করে যে ওর বিয়ে দেবে, তাই তারা পাত্রর জন্য দেখাশোনা শুরু করে দেয়। আর এই খবরটা শোনা মাত্র আমার মাথায় যেন বজ্র পড়ে যায়। আমি হতভম্ব হয়ে যাই খবরটা শুনে।
তো বন্ধুরা, এটাই ছিল আজকের এপিসোড। আমার সম্পূর্ণ প্রেম কাহিনীটা একটা ভিডিওর মধ্যে বিস্তৃত করে বলা সম্ভব নয়, তাই অপেক্ষা করুন। আমি কিছুদিনের মধ্যেই আবার নেক্সট এপিসোড নিয়ে আসবো। তাই আপনাদের কেমন লাগলো এই গল্পটা শুনে নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।